নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরু করবার আগে শুধু একটা কথাই আপনাদেরকে বলবো, যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি বানাবো তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরনো আছেন তারা তো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। ডিসক্লেমার একটা দিয়ে দিই, যখনই আমি ভিডিওতে কিছু বলি সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ওপিনিয়ন, সুতরাং তার সঙ্গে বাই বা সেল কোনো রেকমেন্ডেশন থাকে না। তো যখনই আপনার কোনো এরকম অ্যাকশান নেবেন, অবভিয়াসলি আপনার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা যদি আপনি মার্কেট সম্বন্ধে জেনে থাকেন তো কনফিডেন্ট হয়ে তবেই বাই সেলের দিকে যাবেন। শুধু এইটুকুই আমি আপনাদেরকে বলে দেবো, যখনই কোনো রকম কোনো আন্ডারলাইং অ্যাসেটের সঙ্গে কাজ করবেন তখন কিন্তু অবশ্যই সমস্ত নথি ভালো করে পড়ে তবেই সেখানে কিন্তু এগোবেন। আজকে মার্কেট যেহেতু বন্ধ, সুতরাং মার্কেট নিয়ে কোনো কথা আমি আপনাকে বলবো না। শুধু বলবো আমাদের এই স্টক মার্কেটে এফআইআই এর গুরুত্ব কতটা। অনেকে আছেন আজকের ডেটে দাঁড়িয়েও এফআইআইকে অতটা গুরুত্ব দেন না। অনেকে বলেন যে ডিআইআইও তো সেই পরিমাণে আমাদের মার্কেট থেকে কোম্পানির শেয়ার কেনে, ক্যাশ সেগমেন্টে কেনে, তাহলে শুধু এফআইআই কেন? এফআইআই হচ্ছে একটা ফরেন ইনস্টিটিউট যারা অনেক টাকা নিয়ে ভারতীয় মার্কেটে আসে। শুধু ভারতীয় মার্কেট নয়, তারা চীন, সিঙ্গাপুর, যেখানে যেখানে তারা সুবিধা পায়। এখন সুবিধা পেতে গেলে কি দেখতে হবে? তারা দেখে যে কোথায় মার্কেট সস্তা আছে। এখন যদি দেখা যায় ভারতীয় মার্কেট অনেক উপরে আছে, তখন তারা সেখানে ইনভেস্ট করে না। তখন তারা কি করে যে বিক্রি করে, তারা ঢুকতেই চায় না। তখন দেখবে ধরুন চীন অনেকটা সস্তায় যাচ্ছে, তাহলে চীনের বাজারে তারা ঢোকে। এখন এফআইআই এর গুরুত্ব এতটা কেন মার্কেটে? কারণ এফআইআই যেহেতু অনেকটা টাকা একসঙ্গে ইনভেস্ট করে, তাতে কি হয়, মার্কেটের মধ্যে একটা র্যালি আসে। এবং এই লাস্ট কয়েকদিন ধরে এফআইআই এর সেলিংয়ের জন্য দেখবেন মার্কেট উপরে যেতে পারছে না। আবার কোনো সময় মার্কেটের যদি মনে হয় যে মার্কেট সস্তা, মানে এফআইআই এর যদি মনে হয় মার্কেট সস্তা, এফআইআই মনে করবে ইনভেস্ট করবার জন্য। এখন এফআইআই এর ইনভেস্ট করবার অনেক কটা জায়গা আছে, অনেক রকমের জায়গায় যেখানে এফআইআই ইনভেস্ট করতে পারে। তো এফআইআই যখন মনে করবে যে এফআইআই কিন্তু বারবার আমি বলেছি মুনাফা লুটতে আসে, সেখানে আমাদের অনেক ডিআইআই আছে, মানে ডোমেস্টিক ইনস্টিটিউট আছে, যারা মনে করে যে আমরা কোম্পানির ফান্ডামেন্টাল দেখব, দেখে সেখানে ঢুকব এবং বেশ কয়েকদিন সেখানে, মানে বেশ অনেক সময় সেই কোম্পানিতে আমরা দেব। এটা ডিআই এর ক্ষেত্রে হতে পারে, বা অনেকে যারা লং টার্ম ভিউ নিয়ে চলছেন তারাও কোনো একটা পার্টিকুলার শেয়ারে ঢুকতেই পারেন। কিন্তু এফআইআই ব্যাপারটা ঠিক অন্যরকম। এফআইআই দেখে যে কোন কোম্পানিগুলো সস্তায় আছে, যে সস্তায় আছে এবং আগামী দিনে ভালো ফল করতে পারে বা আগামী দিনে সেই সেক্টরের ফিউচার খুব ভালো, সেখানে সে এন্ট্রি নিতে পারে। এখন এফআইআই যখনই এন্ট্রি নেয় তার ইম্প্যাক্ট গিয়ে পড়ে ওই কোম্পানিটার মধ্যে, কারণ ওই কোম্পানিটা মানে কোম্পানির ভেতরে কোনো আসবে না, কোম্পানির শেয়ারে। এফআইআই মানে কোম্পানির, যখন কোম্পানির শেয়ার কিনছে তখন কি হচ্ছে, সেই কোম্পানিতে যত শেয়ার তারা কিনে নিল তার ইম্প্যাক্টটা চার্টে গিয়ে পড়ে। তার জন্য যে বিশাল কোনো কোম্পানির আয় বেড়ে গেল তা কিন্তু একদমই নয়। অনেকের ভুল ধারণা আছে যে এফআইআই ইনভেস্ট করলে মানে কোম্পানির আয় বেড়ে গেল। ক্যাশ সেগমেন্টে কেনা বা বেচার সঙ্গে কোম্পানির কিন্তু কোনো যায় আসে না, কারণ তার কোনো পয়সাই কোম্পানি পায় না, সেগুলো আমার আপনার মধ্যে কেনাকাটা হয়। এখন এফআইআই যখনই কিনলো, মানে এফআইআই বুঝে যে এটা সস্তা, কারণ তাদের বোঝবার জন্য অনেক এডুকেটেড পার্সন আছে যারা ডিসাইড করে যে হ্যাঁ এখন এই কোম্পানিটা সস্তায় যাচ্ছে, এই কোম্পানিতে ঢোকা উচিত। এখন এই কোম্পানিতে যখনই ঢুকলো তার ইম্প্যাক্ট গিয়ে কোথায় পড়বে? চার্টে গিয়ে পড়বে। চার্টে প্রাইসটা বাড়বে, সেটা আমাদের মতো রিটেল ইনভেস্টর যারা আছে দেখবার পর আমরা সেখানে ভাববো মোমেন্টাম ধরতে যাব। মোমেন্টাম যখনই ধরতে যাব তখন দেখা গেল যে এফআইআই বেরিয়ে গেল আর আমরা উপরের দিকে কিনে ফেসে গেলাম।
তো এফআইআই এর মতো করে যদি চলতে পারি, এফআইআই এর গুরুত্ব আমাদের স্টক মার্কেটে সব থেকে বেশি। প্রোমোটারের পরেই হচ্ছে এফআইআই। আস্তে আস্তে প্রোমোটার নিজের প্রয়োজনে শেয়ার ছেড়ে দিতে পারে, নিজের প্রয়োজনে শেয়ার প্লেজ করতে পারে, নিজের প্রয়োজনে আবার মার্কেট থেকে শেয়ার কিনেও নিতে পারে। এফআইআই কিন্তু আসে সম্পূর্ণভাবে নিজের বিজনেস করবার জন্য। যখনই মনে হবে ভারতীয় শেয়ার মার্কেটে এইগুলো সস্তা আছে, আমরা এখানে ইনভেস্ট করে যাই, এটা যখন রিটেল ইনভেস্টার সবসময় কারা অ্যাকচুয়ালি ফাঁসে কারা, রিটেল ইনভেস্টাররা যখন ঢুকবে তখন গিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে যাব। এবার রিটেল ইনভেস্টার যদি এফআইআই এর মতো করে ভাবতে পারে তাহলে তারা গেনার, আর যদি এফআইআই এর অপোজিটে ভাবে তাহলে লুজার। পার্টিকুলার এই স্টকে যেখানে এফআইআই ঢুকে বসে আছে, এভাবে মোটামুটি সব স্টকেই ঢুকে বসে আছে। হয়তো কোথাও বেশি স্টেক নিতে পারেনি, কারণ সেখানে হয়তো প্রোমোটার হোল্ডিং বেশি, 90% 95% হোল্ডিং, তো 5%-এর মধ্যেই তো এফআইআই, ডিআইআই, আদার ইনস্টিটিউশন, রিটেল ইনভেস্টাররা ঢুকবে। সুতরাং এফআইআই এর গুরুত্ব কিন্তু মার্কেটে বিশাল। এখন এফআইআইকে যদি আমরা ট্র্যাক করতে পারি তাহলে আমরা কি এফআইআই এর মতো করে ভাবতে শিখব। এখন এফআইআইকে আমি একদিনে ট্র্যাক করতে পারবো না, সুতরাং এফআইআইকে ট্র্যাক করতে গেলে পড়াশোনা জানতে হবে, মানে এই মার্কেট সম্বন্ধে অনেকটা জ্ঞান রাখতে হবে, তবে গিয়ে আমরা কিন্তু এফআইআইকে ধরতে পারবো। তো এফআইআই এর গুরুত্ব মার্কেটে সব থেকে বেশি, এটুকু আমি বলতে পারি, কারণ এফআইআই এর মাধ্যম দিয়েই এই স্টকগুলো উপরে যাওয়া নামা করছে, অন্তত পক্ষে শর্ট টার্মে। লং টার্মে যেহেতু ফান্ড, ওর মধ্যে ফান্ড ইনফ্লোটা যত বাড়বে আস্তে আস্তে আমি বলেছিলাম যে লং টার্মে কোনো শেয়ার কেন বেড়ে যায়, কারণ লং টার্ম কিছু নতুন করে লোক আসে যারা লং টার্মে কাজ করবে, ফলে ফান্ড ইনফ্লো হয়, আস্তে আস্তে স্টক উপরের দিকে যায়। তাহলে দেখা গেল শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু এফআইআই এর গুরুত্বটা কিন্তু অনেক বেশি। এখন রিসেন্ট দেখা যাচ্ছে এফআইআই এমন কিছু কোম্পানির শেয়ারে তাদের হোল্ডিং বাড়িয়েছে লাস্ট কোয়ার্টারের তুলনায়। ঠিক আছে, লাস্ট কোয়ার্টারকে দেখা যাচ্ছে Q4, যেটা 25-এর মার্চ 2025-এ, সেই সময় যা স্টেক ছিল, দেখা যাচ্ছে এই যে Q1 রেজাল্টটা ছিল ওই ফিনান্সিয়াল ইয়ারের Q4-এর সঙ্গে যদি কম্প্যারিজন করা হয় তাহলে দেখা যাবে Q1-এ অর্থাৎ জুন 2025-এ তারা কিন্তু স্টেক বাড়িয়েছে। এখন এই যে স্টেক বাড়ানো মানেই কিন্তু আমি ঢুকে যাওয়া নয়, এটা মনে রাখতে হবে, কারণ তার উপরে অনেক স্টাডি করতে হবে, অনেক কিছু বুঝতে হবে যে কেন কী জন্য ঢুকেছে, মাঝখানে কি হবে না হবে, হতেও পারে। এখন দেখা গেল এই Q4 Q1-এর মাঝখানে বহুবার বেরিয়েছে, বহুবার ঢুকেছে, আমরা জানি না। আমি শুধু জানি আমার রিপোর্ট কোয়ার্টারলি আসে, তো Q4-এ গিয়ে দেখলাম এত % স্টেক ছিল, আর Q1-এ গিয়ে দিয়েছে স্টেক বেড়েছে। এরকমই 15খানা স্টক নিয়ে আজকে আমি আলোচনা করব, যে স্টকগুলোতে লাস্ট কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে কিন্তু হোল্ডিং বাড়িয়েছে এফআইআই। কিন্তু বারবার বলছি, আরও একবার ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এখানে বলা মানে আমার কোনো বাই সেল রেকমেন্ডেশন নেই। আপনারা সবসময়, আমি এগুলো বলছি এডুকেশনাল পারপাসে, আপনি স্টাডি করবেন যে এফআইআই হোল্ডিং বাড়িয়েছে। এফআইআই হোল্ডিং বাড়ানো মানেটা কি, আমাকে আলাদা করে ফান্ডামেন্টাল দেখতে হবে না, কারণ তারা অটোমেটিকলি ফান্ডামেন্টাল দেখে এখানে এসছে। সুতরাং আমি ফান্ডামেন্টাল দেখব, কতটা ফান্ডামেন্টাল আমি দেখতে জানি, তার থেকে আমি যদি এফআইআইকে ট্র্যাক করি তো আমি স্টকগুলো জানতে পারবো, হ্যাঁ এই স্টকগুলোতে এফআইআই হোল্ডিং বাড়িয়েছে, মানে এদের ফান্ডামেন্টাল একদম খারাপ তো হতে পারে না। তো এইখানে সেই সমস্ত স্টক তো প্রচুর আছে, যে সমস্ত স্টকগুলোতে সবাই এফআইআই এর হোল্ডিং আছেই, কিন্তু এখানে আমি সেগুলোকেই নিয়েছি যেগুলো 50,000 কোটি টাকার উপরে আছে। 50,000 কোটি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, এরকম কোম্পানিগুলোকে আমি এখানে কনসিডার করেছি। তো যাই হোক, এগুলোকে আমি যখন বলবো সেগুলো হচ্ছে 15 থেকে 1-এর দিকে যাব। ফার্স্ট বলবো 15, তারপরে বলবো 14, তারপরে বলবো 13, এরকম করতে করতে 1 নম্বরের দিকে যাব। এফআইআই ইনভেস্ট করার জায়গায় কি আছে, স্মল ক্যাপও করতে পারে, মিড ক্যাপও করতে পারে, লার্জ ক্যাপও করতে পারে। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করেছি সেটা লার্জ ক্যাপের ওপরে। আপনারা কেনাকাটির জন্য নিজেরা সিদ্ধান্ত নেবেন বা আপনাদের অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে নেবেন। 15 নম্বর যে স্টকটা আমি বলবো সেটা হচ্ছে জেকে সিমেন্ট। জেকে সিমেন্টে মার্চ 2025-এ এফআইআই এর হোল্ডিং ছিল 16.14%, সেটা বেড়ে জুন 2025-এ হয়েছে 17.5%।
17.56%, অর্থাৎ 16%-এর মতো ছিল, সেটা বেড়ে হয়ে গেল 17 থেকে 17.5%। এরপরে বলবো জিই ভেরনোভা। এটা হচ্ছে জিই হচ্ছে জেনারেল ইলেকট্রিক, ভেরনোভা এটা পাওয়ার রিলেটেড কোম্পানি। এর মার্চ 2025 এফআইআই এর হোল্ডিং ছিল 13.04%, সেটা বেড়ে হয়েছে 14.49%। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এফআইআই এর স্টেক বাড়ানোই কিন্তু একমাত্র প্যারামিটার হতে পারে না। এফআইআই এর স্টেক বাড়ালো, আমি ঢুকে গেলাম, এফআইআই স্টেক ছেড়ে দিল, আমি ফেসে গেলাম, এরকমটা যেন না হয়। আমাকে দেখতে হবে এফআইআই কোন স্টকে হোল্ডিং বাড়াচ্ছে। একটা কোম্পানি যখন হোল্ডিং বাড়ায়, এলিতেলি স্টকে তো হোল্ডিং বাড়াবে না। সুতরাং হোল্ডিং বাড়াচ্ছে মানে এই কোম্পানিগুলোতে জানতো আছে, সুতরাং এটার উপরে আমাকে এবার স্টাডি শুরু করতে হবে। তো জেনারেল ইলেকট্রিক, ভেরনোভা বলে দিলাম। 13 নম্বরে বলবো এইচডিএফসি এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এইচডিএফসি এএমসি 20.51% এফআইআই এর হোল্ডিং ছিল মার্চ 2025-এ, আর জুন 2025-এ হলো 21.97%। এরপরে আমি বললাম ম্যারিকো। ম্যারিকোতে মার্চ 2025-এ এফআইআই এর হোল্ডিং ছিল 22.09%, মানে 22%-এর একটু ওপরে, আর জুন 2025 অর্থাৎ Q1-এ হয়েছে 23.62%, অর্থাৎ প্রায় 24-এর কাছাকাছি তারা তাদের হোল্ডিংটা বাড়িয়েছে 22-এর তুলনায়। এরপরে 11 নম্বরে বলবো ডিভিস ল্যাবরেটরি, ফার্মাসিউটিক্যাল সেক্টরের কোম্পানি। মার্চ 2025-এ ছিল 18.01%, আর এই কোয়ার্টারে হয়েছে অর্থাৎ জুন 2025-এ 19.74%, অলমোস্ট 20%-এর কাছাকাছি। নম্বর 10 জিএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। জিএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার 4.75% ছিল এদের মার্চ 2025-এর হোল্ডিং, সেটা বেড়ে হয়েছে জুন 2025-এ 6.64%। নম্বর 9 ভারি এনার্জিস। ভারি এনার্জিস 0.70% স্টেক ছিল মার্চ 2025-এ, আর এখন এক লাফে বেড়ে গেল 2.68%। কতটা হোল্ডিং বেড়েছে জুন 2025-এ। নম্বর 8 AU স্মল ফাইন্যান্স ব্যাংক। AU স্মল ফাইন্যান্স ব্যাংক 35.88% ছিল মার্চ 2025-এ এফআইআই এর হোল্ডিং, সেটা বেড়ে হয়েছে জুন 2025-এ 37.68%। 7 নম্বর ইন্ডিগো। ইন্ডিগোতে মার্চ 2025-এ হোল্ডিং ছিল 25.12%, আর জুন 2025-এ হয়েছে 27.31%। একটা জিনিস মনে রাখবেন, এই হোল্ডিংগুলো অলরেডি হয়ে গেছে। এই কোয়ার্টারে হোল্ডিংটা যেটা দেখাচ্ছে সব কোম্পানিগুলোতে, গতবারের যে গেছিল যে মার্চ 2025-এর যে Q4 ছিল, এই ফিনান্সিয়াল ইয়ারের Q1-এ কিন্তু তাদের থেকে হোল্ডিং তারা বাড়িয়েছে। এরপরে বলবো নাম্বার 6 হিতাচি এনার্জিস। হিতাচি এনার্জিসে 4.96% ছিল মার্চ 2025-এ এদের হোল্ডিং ছিল, সেটা জুন 2025-এ হচ্ছে 7.19%। নাম্বার 5, যেহেতু আমি 15 থেকে আসছি তাহলে এখন নাম্বার 5 সুইগি। সুইগিতে ছিল 4.90% মার্চ 2025-এ, আর জুন 2025-এ হচ্ছে 7.36%। এরপরে 4 নম্বর নাইকা। এটা জানেন বিউটি ফ্যাশন রিলেটেড একটা কোম্পানি। নাইকা 8.83% স্টেক ছিল এফআইআই এর মার্চ 2025-এ, আর এখন হয়েছে 11.63%, বেশ খানিকটা বাড়িয়েছে। নাম্বার 3 করমণ্ডল ইন্টারন্যাশনাল। করমণ্ডল ইন্টারন্যাশনাল 10.61% স্টেক ছিল এফআইআই এর মার্চ 2025-এ, আর এই Q1-এ জুন 2025-এ হলো 14.28%। নাম্বার 2 ইন্দাসইন্ড ব্যাংক। এই নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর কারেকশন হয়েছে স্টকটার মধ্যে, তারপরেও দেখা যাচ্ছে 29.53% স্টেক ছিল মার্চ 2025-এ, সেই হোল্ডিংটা বাড়িয়ে নিয়েছে 33.68%। অর্থাৎ দেখা গেছে ইন্দাসইন্ড ব্যাংকে যখন সবাই বিক্রি করেছে, সেই সময় দেখা গেল এফআইআই কিন্তু উঠিয়েছে স্টক, ঠিক আছে। সুতরাং এগুলো একটু স্টাডি করবেন। আর নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে বিশাল মেগামার্ট। বিশাল মেগামার্টে 7.03% ছিল হোল্ডিং মার্চ 2025-এ,
আর এই কোয়ার্টার ওয়ানে বা জুন 2025-এ সেটা বেড়ে হলো 13%, মানে প্রায় ডবলের কাছাকাছি চলে এসছে, মানে এই 1-3 মাসের মধ্যে। তবুও আবার বলেছি, এই যে 15টা স্টকস আমি বললাম, সেই স্টকসগুলো কিন্তু কেনার জন্য বলছি না, আমি এখানে কোনো বাই বা সেল আমি রেকমেন্ড করছি না, এটা জাস্ট এডুকেশনাল পারপাসে। কিন্তু এগুলোর উপর স্টাডি অবশ্যই আপনার করা উচিত, কারণ কোয়ার্টার 4 থেকে এই কোয়ার্টার 1-এর যদি দেখা যায় স্টেক বাড়লো, তার মানে এফআইআই এর মধ্যে কিছু দেখতে পাচ্ছে। সুতরাং এই সমস্ত কোম্পানিগুলোকে কারেকশানের সময় আরেকটু ভালো করে যদি স্টাডি করা যায়, কিংবা ফান্ডামেন্টাল স্টাডি করা অনেকটা কমে যায় যদি এফআইআই এখানে ইনভেস্ট করছে। আবার বলছি, যারা ফিনোলজি বাংলাতে আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইছেন তাদেরকে অনুরোধ করব, ডাইরেক্ট না জয়েন করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে হাই লিখে দিন, আমি আপনাকে আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে অনায়াসে জয়েন করে নিতে পারবেন। এতে কি হবে, এতে অনেক ফেক থেকে থাকে আমার নামে, সেখানে আপনি সেটা থেকে বেঁচে যাবেন। তো যাই হোক, আজকের এই 15খানা স্টক যেটা বললাম, সেখানে এফআইআই অলরেডি তাদের হোল্ডিং লাস্ট কোয়ার্টারের থেকে বাড়িয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই, কালকে আবার দেখা হবে ঠিক এই টাইমে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।